ओम नमः श्री चतुराजाय विवेकानंद सूर्य सच्चित्सुख स्वरूपाय स्वामिने तापहार। আমি প্রথমে ঠাকুরমা এবং স্বামীজিকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই মঞ্চে উপবিষ্ট এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়কে, শ্রদ্ধা জানাই আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মহাশয়কে, শ্রদ্ধা জানাই এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মণ্ডলীকে, সর্বোপরি আমার সামনে তোমরা যারা বসে আছো তোমাদের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানাই। আমরা দীর্ঘক্ষণ আলোচনা শুনেছি, তোমরাও শুনেছ। এই গরমে একটু ক্লান্ত আছো, কিন্তু আমি বেশি সময় নেব না, 20-25 মিনিট যা বলবো তোমরা একটু শোনার চেষ্টা করবে। সেখান থেকে আমরা যা বলবো সেখান থেকে আবার আমরা প্রশ্ন করব। যারা সঠিক উত্তর দিতে পারবে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা রয়েছে। আমরা আলোচনা করছিলাম এতক্ষণ ধরে মূল্যবোধ শিক্ষা বিষয়ক। বর্তমান কালে মূল্যবোধ শিক্ষা আমাদের মধ্যে খুব খুব বেশি করে প্রয়োজন। বর্তমান কালে নবীন প্রজন্ম লেখাপড়ায় উচ্চ শিক্ষিত হচ্ছে, অনেক ডিগ্রি অর্জন করছে তারা। স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন আমাদের দেশের মানুষ উন্নত শিক্ষা লাভ করবে। সেই শিক্ষা লাভের উদ্দেশ্যে সারা ভারতবর্ষে রামকৃষ্ণ মিশন এবং পরবর্তীকালে ভারত সরকারও প্রচুর বিদ্যালয় স্থাপন করে। স্বামী বিবেকানন্দ বিশেষত স্ত্রী শিক্ষার জন্য ভগিনী নিবেদিতাকে নিয়ে আসেন। তিনি বলছিলেন, পাখি একটি ডানার সাহায্যে যেমন উঠতে পারে না, তেমনি এই দেশের যদি স্ত্রীদেরও যদি উন্নতি যদি না হয় তাহলে এই দেশ অগ্রসর হতে পারবে না। স্বাধীনতার পরবর্তী সময়ে আমরা এই বছর ৭৮ বছর আমরা পালন করলাম স্বাধীনতা দিবসে। আমরা বাংলার গ্রামে গ্রামে শিক্ষালয়ে ৭৫ বছর আমরা পূর্ণ করছি, উদযাপন করছি প্ল্যাটিনাম জুবলি। অর্থাৎ স্বাধীনতার ঠিক পরপরই বহু বিদ্যালয় এই দেশে গড়ে উঠেছে, যার মূল কারণ তখনকার যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, ইংরেজদের বিতাড়নের পর তারা প্রথমেই চেয়েছেন স্বামীজির সেই মন্ত্র, এই দেশের শিক্ষা বিস্তার। এই দেশের শিক্ষা বিস্তার করলে তাহলে এই দেশের সমস্যার অনেকটা সমাধান হয়ে যাবে। তাই স্বামী বিবেকানন্দ বলছিলেন আমাদের দেশের বিশেষত স্ত্রীদের উপযুক্ত শিক্ষা দিয়ে ছেড়ে দাও, তারপর তারা বুঝতে পারবে তাদের পক্ষে কোনটা করা প্রয়োজন, কোনটা করা প্রয়োজন নেই। কিন্তু আমরা অনেক সময় দেখি, তোমরা যারা আমার সামনে বসে আছো বা আমরা বিভিন্ন বিদ্যালয়ে যখন যাই, বিভিন্ন ছাত্রছাত্রীদের সাথে যখন আমরা কথা বলি, সকলেই এক বাক্যে বলবে, আমি যখন উচ্চ শিক্ষা লাভ করব, আমি যখন ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব বা সমাজে প্রতিষ্ঠিত একজন মানুষ হব, আমি সমাজের সেবা করব। সমাজের সেবা করেই আমার জীবনের মূল লক্ষ্য হবে। বিশেষত এই বয়সে তরুণ প্রজন্ম মানুষের সেবা করার জন্য ঝাঁপিয়ে পড়ছে। আজকে ভাগবতের একটি জায়গা থেকে আমি পড়ছিলাম একটি বিখ্যাত শ্লোক, আমি শ্লোকে যাচ্ছি না। সেখানে উদ্ধব শ্রীকৃষ্ণকে বলছেন মানুষ
দান করে, সেবা করে এবং আরো অনেক অনেক মানুষের উপকারের কথা ভাবে। মানুষই পারে মানুষের কথা ভাবতে, কিন্তু যতক্ষণ পর্যন্ত সেই ভাবা, সেই সেবা মধ্যে ঈশ্বরের অস্তিত্ব অনুভব না করবে, ততক্ষণ পর্যন্ত সেই সেবায় অহংকার আসে। আজকে আমি এই শ্লোকটি পড়ছিলাম। অর্থাৎ আমাদের দেখতে পাচ্ছি আমরা আমাদের সমাজের চারিদিকে উচ্চশিক্ষিত হওয়ার পরেও সমাজ কিভাবে যেন বিগড়ে যাচ্ছে। একটি খুব সুন্দর ঘটনা কয়েকদিন আগে একটি রাজ্যের সব থেকে নাম করা একটি স্কুলের প্রধান শিক্ষক মহাশয় আমাকে বলছিলেন, মহারাজ আপনি একটু ঠাকুরের কাছে, মায়ের কাছে আমার জন্য একটু প্রার্থনা করুন। আমি বললাম, কেন, কি হয়েছে? তিনি বলছিলেন, গতকাল আমাদের একটি ছাত্র একটু ক্লাসে অন্য আরেকজনকে একটু বাজে ধরনের কথা বলে, তার জন্য আমরা তাকে এনে একটু বকাবকি করি এবং কোনো একজন শিক্ষক তার জন্য দু একটা ঘাও আঘাত করেছে। এরপর যে ছাত্রটি বাড়িতে গিয়ে তার মাকে আরো 10 জনকে বলে পুরো গ্রামে জড়ো করে ফেলেছে, আমার স্কুলে এসে হইচই করে। পরে যথারীতি নিউজ পেপারে বেরিয়ে যায়, আজকে সকালে নিউজ পেপারে দেখি। তারপর কতক্ষণ পরে সাংবাদিকরা এসে ঝাঁপিয়ে পড়েছে সেই প্রধান শিক্ষক মহাশয়ের কাছে, এসে বলছে, এই দেখুন আপনার বিদ্যালয়ে এই সমস্ত কি হচ্ছে, মারধর হচ্ছে, শিশু নির্যাতন হচ্ছে, কি হচ্ছে, এই যে আপনার ছেলে, আপনার ছাত্র এখন হাসপাতালে ভর্তি। তখন প্রধান শিক্ষক মহাশয় আগেই স্কুলে গিয়ে খবর নিয়েছিলেন, ওই ছাত্রটি আজকে কি স্কুলে এসছে? দেখলো ঠিক স্কুলে এসছে ছাত্রটি। তারপর ছাত্রটিকে প্রধান শিক্ষক মহাশয় ডেকে আনলেন। ডেকে এনে তিনি বললেন সাংবাদিকদের, দেখুন ছেলেটি তো মাঠে খেলছিল, আপনারা কোথায় থেকে পেলেন সে হাসপাতালে ভর্তি? তখন ছেলেটি মাত্র 8ম শ্রেণীতে পড়ত। ছেলেটি তখন বলছে, আরে আমার মা বাবা হাসপাতালে ভর্তি হতে বারবার বলেছে, ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল। আমি বলছি, না না, আমি এই সময় হাসপাতালে যাব না, আমি কালকে স্কুলে যাব। মা বাবার কথা না শুনে সে স্কুলে এসে গেছে। এই হলো আমাদের বর্তমান শিক্ষার অবস্থা। মা বাবা চাইছে একটা হইচই করে দিক, ছেলে চাইছে না না আমাদের শিক্ষকেরকে কেউ যাতে কিছু না বলে। সাংবাদিকদের ডাইরেক্ট বলেছে ছেলেটি, আপনারা কোথায় পেলেন আমি হাসপাতালে ভর্তি? এই সমস্ত আপনারা কোথায় থেকে পেলেন? আরো কয়েকজন ছেলে সাংবাদিককে ধরলো আবার এসে, আপনারা কোথায় থেকে এই সমস্ত কথা পেলেন? এই সমস্ত হাসপাতাল ভর্তি আপনারা সবসময় এখন কোথায় নিউজগুলি পান? তখন আমাদের এইভাবে শিক্ষা লাভ করতে হবে। শিক্ষক এবং ছাত্রের মধ্যে একটা দৃঢ় সম্পর্ক থাকে। শিক্ষকরা, আমি যখন তোমাদের প্রধান শিক্ষক মহাশয়ের অফিসে বসেছিলাম, তিনি একবার একজন ছাত্রকে ডাকছেন, 3-4টি, বিশেষত 5ম শ্রেণীর ছাত্র আসছে, এসে একটু কথাবার্তা বলছে, স্যারও একটু মজা করছেন, হাসি করছে, তারপর আবার বেরিয়ে যাচ্ছে। তোমরা এখানে কয়েকজন হয়তো আমাদের আশ্রমে গিয়েছ, সেখানেও আমাদের কাছে আমার নানা ধরনের ছাত্ররা আছে, কেউ কেউ এসে আমাদের সাথে একটু হাসি গল্প করে। বা আমরা এর আগে যে সমস্ত বিদ্যালয়গুলিতে ছিলাম, আমি এখনো একটি বিদ্যালয়ের সাথে যুক্ত আছি, বা আগেও যেখানে যেখানে ছিলাম, ছাত্র এবং শিক্ষকের সাথে একটা গভীর সম্পর্ক থাকে। শিক্ষক কখনো ছাত্রকে দুটো কথা বলে দিচ্ছে, আবার একটু পরে একটা মিষ্টি নিয়ে তার পেছনে পেছনে ছুটছে, এই রসগোল্লা টাকা, ছেলে বলছে না খাবো না, তারপরে জোর করে তাকে মুখে পুড়ে দিচ্ছে। এই যে ছাত্র এবং শিক্ষকের যে গভীর সম্পর্ক যেখানে থাকে, সেখানেই আমাদের শিক্ষার শুরু। আমরা শিক্ষা লাভ করছি আমরা বলবো না,
আমরা বলবো শিক্ষার শুরু এখান থেকে। আর বর্তমান সমাজে আমরা অনেক সময় দেখে অবাক হই, সেই গভীর সম্পর্ক, ছাত্র এবং শিক্ষকের গভীর সম্পর্কের মাঝে অন্য আরেকজন থার্ড পার্সন, তৃতীয় ব্যক্তি এসে সেই সম্পর্কটাকে আরো চির ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। তার ফলশ্রুতি কি হয়? সেই ছাত্রটি ওই শিক্ষকের কাছ থেকে, যেদিন তোমার মা বা বাবা কোনো শিক্ষকের নামে তোমার সামনে, আমি এই কথাটি আমাদের অভিভাবকদের সম্মেলনে আমি প্রায় বলি, যেদিন আপনি আপনার সন্তানের সামনে কোনো শিক্ষকের নামে একটি কথা বলছেন, সেদিন থেকে ওই সন্তান ওই শিক্ষকের কাছ থেকে শিক্ষা লাভের রাস্তাটা, দরজা বন্ধ হয়ে গেছে মনে করতে হবে। সে আর তার কাছে শ্রদ্ধার সঙ্গে যাবে না। এই ধরনের গভীর সম্পর্ক আমাদের তৈরি করতে হবে, এবং এই ধরনের গভীর সম্পর্ক বা সমাজে একটা ভালো মানুষ হওয়ার চিন্তাধারা, ইচ্ছা আমাদের সব সময় থাকে। বিশেষত আমাদের যুবকদের মধ্যে সবসময় একটা কিছু করার প্রবণতা এটা থাকে। কিন্তু এই যে তোমাদের কিছু করার প্রবণতা, আমি ভালো হব, সমাজের জন্য কিছু করব, এই যে ভাবটা, এই ভাবটাকে যে যত বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারবে, সে জীবনে তত বেশি সফল হবে। যে সমস্ত মনীষীদের জীবনী আমরা পড়লে দেখতে পাই, তোমাদের মতো বয়স ছিল, ছাত্র অবস্থায় তারা কি করেছেন? তারা নিজেদের জীবনটা গঠন করার চেষ্টা করেছেন। রামকৃষ্ণ মিশন ছাত্রাবাসে তোমরা দেখবে, যারা পড়ে তারা কি করে? তারা সকালে ঘুম থেকে উঠে প্রার্থনায় যায়, তারপরে শরীর চর্চা করে, বাগানে কাজ করে, আবার সেলফ স্টাডি করে, নিজের পড়া নিজে একটু পড়ে। হয়তো কখনো কখনো শিক্ষকরা আসে বা কখনো নাও আসতে পারে। আবার সন্ধ্যার সময় স্কুল থেকে গিয়ে মাঠে ফুটবল খেলছে, গান বাজনা করছে, তারপর প্রার্থনা করছে, একটু ধ্যান করছে, আবার এই ধরনের আলোচনায় অন্তত প্রতি মাসে একবার করে অংশগ্রহণ করছে, তারপর আবার সেলফ স্টাডি করছে। এই যে মূল যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি কি, তারা দৈনন্দিন জীবনে একটু ধ্যান করার চেষ্টা করছে। কেন? মনে সংযম, মনের একাগ্রতা বৃদ্ধির জন্য। স্বামী বিবেকানন্দ যখন যে বই পড়তেন, এক নাগারে শুধু পাতাটা উল্টে দিতেন, সব তার মুখস্থ হয়ে যেত। তার এক শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী তাকে প্রশ্ন করছিলেন এনসাইক্লোপিডিয়া দেখিয়ে, আপনি এতগুলি বই এক নাগারে পড়ে নিয়েছেন? বলছে, হ্যাঁ, যে কোনো জায়গা থেকে তুমি প্রশ্ন করো, আমি উত্তর দিয়ে দেব। কিভাবে সম্ভব? ধ্যান, মনোসংযম। যার মনোসংযম যত বেশি বৃদ্ধি হয়েছে, যার একাগ্রতা যত বেশি বৃদ্ধি হয়েছে, সে জীবনে তত বেশি সফল হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসু সে ছাত্র অবস্থায় ঘরে বসে বসে যেমন ধ্যান করতেন একা একা, ঠিক তেমনি তিনি যখন বয়স্ক নিরুদ্দেশ হওয়ার পূর্ব পর্যন্ত তিনি সিঙ্গাপুর মাঠে রামকৃষ্ণ মিশনে তিনি বসে বসে জব করছিলেন। এই সমস্ত ঘটনাগুলি আমরা দেখতে পাই তার জীবনীতে। জীবনে যারা মহান হয়েছে, যাদের আমরা প্রাতঃস্মরণীয় মনে করি, তারা সকলেই এই নিজের একাগ্রতা বৃদ্ধি এবং নিজেকে শুদ্ধ রাখার, পবিত্র রাখার চেষ্টা করেছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর এক বাল্য বন্ধু তাঁর জীবনীতে লিখেছিলেন, দেখো, নেতাজি সুভাষচন্দ্র বসুর এমন এক ব্যক্তিত্ব ছিল, তার কলেজের কোনো সাথী তার সাথে কোনোদিন কোনো বিষয়ে একটু মশকরা করার পর্যন্ত সুযোগ পায়নি। তার এমন পার্সোনালিটি ছিল। এই ধরনের পার্সোনালিটি বা নিজের ব্যক্তিত্ব আমাদের জীবনে গড়ে তুলতে হবে। আমরা যদি ঠিক ঠিক ব্যক্তিত্ব আমরা যদি গড়ে তুলতে পারি, সমাজের চারিদিকে যে সমস্ত নোংরা জল আছে, সমাজের যে সমস্ত পচন ধরছে চারিদিকে, সেগুলি আমার গায়ে লাগবে না, আমার গায়ে লাগলেও ক্ষতি করবে না। তার জন্য আমাকে প্রোটেকশন নিতে হবে। সেই প্রোটেকশনটা কি? না,
নিজের ব্যক্তিত্বের বিকাশ। আমার ছাত্র জীবন থেকে আমার জীবনটাকে এমনভাবে ধীরে 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 গড়ে তুলতে হবে, যেইভাবে গড়ে তুললে সমাজের 10টা খারাপ জিনিসের প্রভাব আমার শরীরকে, আমার মনকে, আমার দেহকে স্পর্শ করতে পারবে না। এই ধরনের পবিত্রতা আমার জীবনে আনতে হবে। যারা নিজেদের এই পার্সোনালিটি গড়ে তুলতে পারবে তারাই হবে জীবনের সফল ব্যক্তি। না হয় কি হবে, না হয় একটা সময় তোমাদের এখন মনের জোর নিয়ে তোমরা লেখাপড়া করলে, অনেক শিক্ষা অর্জন করলে, তারপর তোমাদের বলবে আমাদের চাকরি চাই, টাকা চাই, এই চাই। সেটা কোথায় পাবে? তার জন্য স্বামী বিবেকানন্দ আমাদের কাছে রয়েছে, স্বামীজির দর্শন রয়েছে। আজকে আমরা যে সমস্ত কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের নাম শুনি, আত্মনির্ভর ভারত, স্বনির্ভর ভারত, স্বনির্ভর প্রকল্প, এই যে কেন্দ্র সরকারের আত্মনির্ভর ভারত বা রাজ্য সরকারের স্বনির্ভর প্রকল্প, এই যেগুলি মূল উৎপত্তি কোথায় থেকে? স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ বহু আগেই বলে গেছেন, তোমরা স্কুলে স্কুলে এখন প্রজেক্ট করো। প্রজেক্ট করো তো? প্রজেক্ট আছে তোমাদের স্কুলে? সেই প্রজেক্টে যে মূল সূত্রপাত কোথা থেকে হলো? স্বামী বিবেকানন্দ নিবেদিতাকে শিক্ষা দিয়েছে। বলছে যে শিক্ষা নিজের পায়ে দাঁড়াতে শিক্ষা দেয় না, সেই শিক্ষা নয়। অর্থাৎ তোমরা শিক্ষা লাভ করবে, তার সাথে সাথে আরো কিছু কাজ শিখে নেবে, কারিগরি বিদ্যা শিখে নেবে, উন্নত প্রযুক্তি শিখে নেবে। সেই উন্নত প্রযুক্তিটা শিখে এসে কি করবে? নিজের গ্রামে কাজে লাগাবে। আমাদের প্রাচ্য ও পাশ্চাত্যের মিলন তিনি চেয়েছিলেন। প্রাচ্যের আধ্যাত্মিকতা, আমাদের দেশের আধ্যাত্মিকতা এবং পাশ্চাত্যের উন্নত কারিগরি বিদ্যা, এই দুটির সংমিশ্রণে আমাদের দেশ অগ্রসর হতে পারবে। প্রাচ্য ও পাশ্চাত্যের মিলন, তার জন্য তিনি চেয়েছিলেন। এই যে ভগিনী নিবেদিতাকে স্বামী বিবেকানন্দ শিক্ষা দিয়েছিলেন, সারা ভারতবর্ষ ঘুরে ঘুরে কি করে আমাদের ছেলেমেয়েরা লেখাপড়ার সাথে সাথে, পুঁথিগত বিদ্যার সাথে সাথে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে। তাই নিবেদিতা যখন স্কুল করেন, কলকাতা বাগবাজারে যখন তার স্কুল হয় নিবেদিতা গার্লস স্কুল, সেখানে তিনি নিজের হাতে এই সমস্ত রুমালের মধ্যে নকশা, তারপরে নানা ধরনের হাতের কাজগুলি নিবেদিতার সাথে সাথে স্কুলে ছাত্রছাত্রীদের শিক্ষা দিতেন। আজকে যে প্রজেক্ট, এই প্রজেক্টের মূল উৎপত্তি স্বামী বিবেকানন্দের মস্তিষ্ক প্রসূত। এই সমস্ত ইতিহাস আমরা জানি না। স্বামী বিবেকানন্দের মস্তিষ্ক প্রসূত সেই প্রজেক্ট নিবেদিতা প্রথম তার নিজের গবেষণাগারে, নিজের সেই বিদ্যালয়ে প্রথম তিনি অ্যাপ্লাই করেন। তারপর ধীরে 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 এগুলি বিস্তার ঘটতে 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 আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। প্রত্যেকটা ক্লাসে এখন যে সমস্ত ইংলিশ মিডিয়াম স্কুলগুলি বছরে 4 বার প্রজেক্ট নেওয়া হয়। এই যে প্রজেক্টটা শুধু বড় কথা নয়, প্রজেক্টটার উদ্দেশ্য কি? প্রজেক্টের উদ্দেশ্য তোমরা শুধু পুঁথিগত কতগুলো লেখা মুখস্থ করতে করতে বোরিং হয়ে যাও। তার সাথে একটু হাতে কলমে যদি কিছু করো, তাহলে একবার মাথায় যদি ঢুকে, তাহলে মাথা থেকে আর বের হবে না। তার সাথে সাথে একটা যদি হাতের কাজ যদি শেখে, তাহলে 2 পয়সা বাড়তি রোজগার করতে পারবে। তার বুদ্ধি, শুধু নিজের বুদ্ধিকে, শুধু পুঁথিগত বিদ্যা নয়, বুদ্ধিকে কাজে লাগাতে হবে। তোমরা যে আজকাল স্কুলের বিভিন্ন প্রজেক্টে, কেউ বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই, বিভিন্ন প্রজেক্টে কেউ প্লেন বানাচ্ছে, কেউ কিভাবে জল করছে, কিভাবে এই করছে ওই করছে, সৌরবিদ্যুৎ, এই সে নানা ধরনের কিছু তোমরা প্রজেক্ট বানিয়ে বানিয়ে তোমরা দেখাচ্ছ। অর্থাৎ তোমাদের বুদ্ধিটাকে পরিচালনা করছো। তার লেখা পুঁথিগত বিদ্যার সাথে সাথে নিজের বুদ্ধিকে কাজে লাগাও। এই হলো স্বামীজির চিন্তা ভাবনা ছিল। স্বামীজি কত দূরদর্শী ছিলেন। তাই বিখ্যাত দার্শনিক রোমারোলা বলছিলেন, 150 বছর লাগবে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ আমাদের যা দিয়ে গেছেন তা বুঝতে জানতে। 150 বছর লাগবে। এখন তো মাত্র শুরু। স্বামী বিবেকানন্দের চিন্তা ভাবনা অনেক সুদূর প্রসারী। আজকে তোমরা শুনলে অবাক হয়ে যাবে, চীন দেশ থেকে রামকৃষ্ণ মিশনে আসছে, সেখানকার চিন্তা নায়কগণ এসে বলছে আমাদের দেশে আপনাদের প্রতিনিধি প্রেরণ করুন।
রামকৃষ্ণ মিশনের প্রতিনিধি পাঠান। ভ্যালু এডুকেশন দরকার, আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে মূল্যবোধ শিক্ষা দরকার। তার জন্য রামকৃষ্ণ মিশন আজকে সারা ভারতবর্ষে এই সমস্ত ধরনের স্কুলের পাশাপাশি স্কুল থেকে বেশি গুরুত্ব দিচ্ছে কি এই ধরনের ভ্যালু এডুকেশনের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে, মূল্যবোধ শিক্ষা ছাত্রছাত্রীদের জন্য। রাজারহাটে আমাদের এই যে কালকে চিকাগো দিবস পালন হলো, রাজারহাটে আমাদের বিশাল চিকাগোর আদলে কলম্বাস হলের মতো একটা বিশাল বিল্ডিং হয়েছে, তার বেশ কিছু বাড়ি হয়েছে, কাজ শুরু হবে, ধীরে ধীরে কাজ চলছে। সেখানে মূল কাজটি হবে যুবকদের তৈরি করা। গোলপার্কে আমাদের রয়েছে, স্বামী বিবেকানন্দ পত্রিকা বাসা রয়েছে, হায়দ্রাবাদে রয়েছে, শিলং রয়েছে, দিল্লির কাছে গুরগাঁও রয়েছে। এগুলি সব একটি লক্ষ্য, প্রথাগত শিক্ষা নয়, মূল্যবোধ শিক্ষা। অর্থাৎ যে শিক্ষা লাভ করে ছেলেমেয়েরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। শিক্ষা লাভ করে মাথা উঁচু করে দাঁড়াতে হবে, তোমাকে সমাজের 10 জন দিকে সম্মান করবে, রেসপেক্ট করবে। এই ধরনের শিক্ষা আমাদের দেশে এখন সব থেকে বেশি গুরুত্ব। যাই হোক, আমার বক্তৃতা দীর্ঘায়িত করছি না, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। বলতে পারো, স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন প্রাচ্য ও পাশ্চাত্যের মিলন। কেন চেয়েছিলেন আমি ব্যাখ্যা করে কিন্তু বলেছি পুরো। প্রাচ্যে কি রয়েছে? প্রাচ্যের মূল ভিত্তি কি? ধর্ম বা আধ্যাত্মিকতা। আর পাশ্চাত্যের কারিগরি বিদ্যা। তাই আমাদের দরকার ভারতের উন্নতির জন্য কারিগরি বিদ্যা ও ধর্মের এই দুটির মাধ্যমে আমাদের অগ্রসর হতে হবে। আচ্ছা, আমি প্রশ্নটার অনেকটা উত্তর দিয়ে দিয়েছি, এবার ওই প্রশ্নটাকে আরেকটু ঘুরিয়ে আবার বলছি। আমাদের দেশে কোনটি প্রয়োজন, ধর্ম না কারিগরি বিদ্যা? হ্যাঁ, একই রকম দার্শনিক বলেছিলেন রামকৃষ্ণ বিবেকানন্দ যা দিয়ে গেছে তা বুঝতে গেলে আমাদের 150 বছর লাগবে। কে উত্তর দিতে পারবে? যাও, মাইক্রোফোন দিয়ে দাও। কোন দিকে? আমার দিকে না, না ওটা না। রোমারোলা চলে রাখছিলেন, তখন তিনি বলছিলেন রামকৃষ্ণ মিশনের এখন ভারতে মোটামুটি কতটা শাখা রয়েছে? ভারত নয়, সারা বিশ্বে। বলো, যেখানে না হয়নি, মোটামুটি হ্যাঁ, ইয়ার বলো, ডেট বলো, ডেটটা বলো। ঠিক আছে, চলে আসো। এরপর আবৃত্তি প্রতিযোগিতা সৌম্যদীপ আচরা, অনিরুদ্ধ সামন্ত, সুনীল কুমার সাউ, সবাই 7ম শ্রেণীর ছাত্র। অনিরুদ্ধ সামন্ত 3য় 7ম শ্রেণীর ছাত্র। গল্প বলা প্রধান শিক্ষক মহাশয় পুরস্কারগুলো তুলে দিচ্ছেন। সৌম্যদীপ ওঝা, সমীরণ ওঝা, প্রায় 7ম শ্রেণীর ছাত্র, প্রথম। দ্বিতীয় হয়েছে সৌম্যদীপ হাজরা, 7ম শ্রেণীর ছাত্র, এবং তৃতীয় হয়েছে অনিরুদ্ধ সামন্ত, 7ম শ্রেণীর ছাত্র। স্বামীজির স্বদেশ বন্দনা, এই গ্রুপে প্রথম হয়েছে শুভদীপ দলুই 9ম শ্রেণী, অরিজিৎ সামন্ত 9ম শ্রেণী দ্বিতীয়, তৃতীয় সায়ন সামন্ত 9ম শ্রেণী। তোমরা মঞ্চে এসো, পীযুষ বাবু তোমাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন।
প্রথম শুভদীপ দলুই, দ্বিতীয় অরিজিৎ সামন্ত, তৃতীয় সায়ন সামন্ত। এবার বিতর্ক প্রতিযোগিতা, দ্বিতীয় রবিশঙ্কর মাস্টার। আমাদের অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি ছবি তুলে দিচ্ছে। একটু সরে যাও তুমি।